ক্লাস 12 এর প্রিয় ছাত্ররা, চলো আজকের দর্শনের ক্লাস শুরু করি। আমি আগের দিন ক্লাস শুরু করার সময় বলেছিলাম যে আমরা দ্বিতীয় অধ্যায় বচন শুরু করব। তো প্রথম দিন আমি বচনের যে অধ্যায় শুরু করেছিলাম সেখানে বচন কাকে বলে এবং বাক্য ও বচনের পার্থক্য আর নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝেছো যে নিরপেক্ষ বচনের যে চতুর্বর্গ পরিকল্পনায় আমরা চারটি নিরপেক্ষ বচন দেখেছি, এ ই আই ও। তো সেই বচনগুলির যে আকার সেগুলি সম্পর্কে তোমরা ধারণা নিশ্চয়ই পেয়ে গেছো। এখন আমি আগের ক্লাসে বলেছি যে এবার আমরা শিখব সেটা হচ্ছে বাক্যকে যুক্তিবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করার কিছু নিয়ম। আগের ক্লাসের কথা বারে বারেই বলছি, কারণ বচন চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছি প্রথম ক্লাসে, এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে না শিখি, বচন যদি আমরা ভালো করে অভ্যাস না করি, নিয়মগুলো যদি না শিখি, তাহলে কিন্তু পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা কিন্তু ভালো করে কিছুই অভ্যাস করতে বা আয়ত্ত করতে পারবো না। এটাই আমার প্রথম কথা ক্লাসের, তো এটা একটু মাথায় রেখো। তো চলো আজকে আমরা শুরু করি বাক্য থেকে বচনে রূপান্তরিত করণের কিছু নিয়মাবলী। অনেক নিয়ম আছে, একদিনই সব নিয়ম একটা ক্লাসে বলা সম্ভব হবে না। আমি ছোট্ট ছোট্ট করে ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা সঙ্গে থাকো। আর পারলে একটা খাতা পেন সঙ্গে যদি রাখো ভিডিওটা দেখার সময়, ক্লাসটা দেখার সময়, তাহলে খুব ভালো হয়। তো দেখো, বাক্য থেকে বচনে রূপান্তরিতকরণের যে বিশেষ কিছু নিয়ম আছে, আলাদা আলাদা চিহ্ন দেখবো আমরা বাক্যের মধ্যে। সেই চিহ্নগুলি দেখে আমরা সেই বাক্যটিতে কতটা পরিমাণ সম্পর্কে বলছে সেটা বুঝবো। কারণ আমরা বচনে সবসময় কি করতে হবে, পরিমাণক আর উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়, এগুলো উল্লেখ করতে হবে পরিষ্কারভাবে। তো বাক্যের মধ্যে দিয়ে কতটা পরিমাণ সম্পর্কে কথা বলা হচ্ছে সেটা বোঝার জন্য কিছু চিহ্ন আমরা পাবো। সেই চিহ্নগুলো দেখে আমরা বিষয়টা বুঝবো। তার আগে বাক্য থেকে বচনে রূপান্তরিতকরণের কিছু সাধারণ নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলি একটু বলছি, একটু মন দিয়ে শোনো। প্রথমেই হচ্ছে, আমি বাক্য থেকে বচনে রূপান্তরিত করব, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অর্থের কোনো পরিবর্তন করা চলবে না। অর্থাৎ বাক্যে যে অর্থ প্রকাশ পাচ্ছে, রূপান্তরিত করার সময় বচনে সেই অর্থটা একই থাকতে হবে, মূল অর্থের কোনো রকম হেরফের করা চলবে না। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে যে বচনে সবসময় আমাদের পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, এই ক্রমে বচনগুলিকে আমাদের কিন্তু তুলে ধরতে হবে। এটা সবাই বুঝতে পারবে করতে করতে যে এ ই আই ও চারটি বচন আমরা এর আগের ক্লাসে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনায় পেয়েছিলাম। সেখানেই পেয়েছি যে গুণ আর পরিমাণ বচনে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, আর সেই ক্রমটা কিরকম হবে, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। সরি। আর সংযোজকটি সবসময় হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হবে। আমি একটু উদাহরণ দিই, পরে শিখতে শিখতে এগুলো আমাদের অভ্যাস হয়ে যাবে, তবু একটু উদাহরণ দিই। যেমন ধরো, যদি একটা বাক্য বলা হয় প্লেটো গ্রিক দার্শনিক ছিলেন, এখানে কি বলা হচ্ছে, অতীতের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু যখন বচনে রূপান্তরিত করব বাক্যটিকে, তখন কিন্তু হওয়া ক্রিয়ার বর্তমানের কালের রূপটি সংযোজকের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। সেখানে বাক্যটি বচনে রূপান্তরিত করলে আমরা কি পাবো, কি লিখবো না, প্লেটো হয় এমন ব্যক্তি যিনি গ্রিক দার্শনিক ছিলেন। তাহলে বোঝা গেল আমাদের অতীতের বিষয়টাকে কিন্তু বর্তমানের যে রূপে লিখবো সেটা সংযোজকের মাধ্যমে প্রকাশ করব। আরেকটি সাধারণ নিয়ম সেটা হচ্ছে নঙর্থক বচনের ক্ষেত্রে যে নঙর্থক চিহ্ন বাক্যে থাকবে, সেটা কিন্তু বচনে যখন আমরা বাক্যটিকে রূপান্তরিত করব তখন সেই নঙর্থক ভাবটি বিধেয় অংশে আমরা প্রকাশ করতে পারবো না, সেটাকেও আমাদের প্রকাশ করতে হবে সংযোজকের মাধ্যমে। একটা উদাহরণ দিই, যেমন রাম স্কুলে যাবে না, বিধেয় অংশে কি করা হয়েছে, নঙর্থক ভাবটি বাক্যে রয়েছে। বচনে রূপান্তরিত করার সময় কি বলবো,
রাম রাম নয় এমন ব্যক্তি যে স্কুলে যাবে। অর্থাৎ বিধেয় অংশে আমরা কোনো নমর্থক ভাব বচনে প্রকাশ করতে পারবো না। বাক্যটি সদর্থক না নমর্থক সেই ভাবটি সবসময় সংযোজকের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর অনেক সময় বাক্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেটা বললাম যে কিছু নির্দিষ্ট চিহ্ন বা সংকেত আমরা বাক্যে দেখে বাক্যের পরিমাণটা বুঝতে পারবো। তো কিছু ক্ষেত্রে কিন্তু কি হবে, বাক্যে উদ্দেশ্যের যে পরিমাণ সেটা উল্লেখ করা থাকবে না, হতে পারে থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, বাস্তবের অর্থের দিকে খেয়াল রাখতে হবে। বাস্তবে বিষয়টা বা বাক্যটা কি অর্থ প্রকাশ করছে সেইটা বুঝে আমাদের পরিমাণটা ঠিক করতে হবে। একটা উদাহরণ দিই, যেমন যদি বলি মানুষ সৎ নয়, এখানে সকলের সম্পর্কে বলা হচ্ছে না, কিছু মানুষ সম্পর্কে বলা হচ্ছে। সেজন্য আমি বাক্যটিকে ও বচনে রূপান্তরিত করব। কি বলবো, কোনো কোনো মানুষ নয় সৎ। এগুলো একটা সামগ্রিকভাবে সকল ক্ষেত্রেই এই বিষয়টা মাথায় রেখে আমরা ছোট ছোট করে কিছু নিয়ম শিখে নেব, যে নিয়মগুলো আমরা কি করব না বাক্য থেকে বচনে রূপান্তরিত করার সময় প্রয়োগ করতে পারব। তো প্রথম একটা নিয়ম আজকে আমি আলোচনা করি। দেখো আমি একটু বোর্ডে লিখি। হ্যাঁ, বাক্যে আমি বললাম যে কিছু সাংকেতিক চিহ্ন পাবো, যে চিহ্নগুলো দেখে আমি বাক্যটার পরিমাণ নির্দেশ মানে বুঝতে পারবো। আর অবশ্যই বাক্যটা সদর্থক না নমর্থক সেটা তো বাক্যটা পড়লে আমরা অবশ্যই বুঝতে পারবো। সেটা বুঝে নিয়ে তারপরে আমাদেরকে ঠিক করতে হবে যে এই শর্তহীন বাক্যটি আমি নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনায় যে এ, ই, আই, ও চারটি বচন শিখেছি তাদের কোনটাতে রূপান্তরিত করলে আমার সঠিক হবে। তো চলো প্রথম নিয়মটা। প্রথম নিয়ম হচ্ছে সকল, সমস্ত, প্রত্যেক, সর্বদা, সবসময়, প্রতিটি, সকল ক্ষেত্রে, যে কোনো, অবশ্যই, সর্বত্র, নিশ্চিতভাবে, একান্তভাবে এই ধরনের শব্দ যদি বাক্যের সাথে থাকে, এই চিহ্নগুলি যদি থাকে যে কোনো একটি, আর তার সাথে যদি বাক্যটি সদর্থক ভাব প্রকাশ করে তাহলে বাক্যটি এ বচন হবে। আর যে চিহ্নগুলির কথা বললাম তাদের সাথে যদি নমর্থক ভাব বাক্যে থাকে তাহলে বাক্যটি ও বচনে রূপান্তরিত হবে। আমি একটু লিখি কি কি চিহ্নের কথা বললাম, তোমাদের কাছে খাতা পেন আছে, তোমরাও একটু লিখে নাও, তারপরে আমরা আস্তে আস্তে উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বুঝবো। কি কি চিহ্ন? সকল, সকল, সমস্ত, প্রত্যেক, সর্বদা, সব সময়, সব সময়, প্রতিটি, সকল ক্ষেত্রে, প্রতিটি, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, যে কোনো, যে কোনো, অবশ্যই, অবশ্যই, সর্বত্র, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, একান্তভাবে, একান্তভাবে, এই ধরনের কোনো চিহ্ন যদি বাক্যের মধ্যে থাকে তার সাথে বাক্যটার মধ্যে যদি কি ভাব প্রকাশ পায়, সদর্থক, বাক্যটি যদি সদর্থক ভাব প্রকাশ করে গুণের দিক থেকে তাহলে সেই বাক্যটিকে আমরা এ বচনে রূপান্তরিত করব। আর এই সমস্ত বাক্য মানে চিহ্নগুলির সঙ্গে যদি নমর্থক ভাব, যদি নমর্থক ভাব এই চিহ্নগুলির সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে বাক্যটিকে ও বচনে রূপান্তরিত করব। এটা মাথায় রাখতে হবে, এই নিয়মটা রেখে আমি দেখি আস্তে আস্তে কিভাবে একটা একটা করে উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের বোঝানো যায়। বোর্ডটা ছোট, আমাকে এটা মুছে ফেলতে হবে। আশা করি তোমরা খাতায় লিখে ফেলেছো। সকল, সমস্ত, প্রত্যেক, সর্বদা, সবসময়, প্রতিটি, সকল ক্ষেত্রে, যে কোনো, অবশ্যই, সর্বত্র, নিশ্চিতভাবে, একান্তভাবে, এই ধরনের যে কোনো চিহ্ন থাকে যদি বাক্যে তাহলে তার সাথে যদি
বাক্যটি সদর্থক ভাব প্রকাশ করে তাহলে এ বচন হবে, আর যদি নমর্থক ভাব প্রকাশ করে তাহলে বাক্যটি ও বচনে রূপান্তরিত করতে হবে। এখন বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তরিত করতে গেলে কিভাবে খাতায় সেটা ফুটিয়ে তুলতে হয় সেটাও কিন্তু শিখতে হবে। চলো আমি এটা মুছে দিই, মুছে দিয়ে সেই বিষয়টাতে আমরা চলে যাই। বেশ, তাহলে সকল, সমস্ত, প্রত্যেক এই সমস্ত চিহ্নের কথা বললাম। এইগুলির সঙ্গে যদি সদর্থক ভাব থাকে তাহলে কিভাবে বাক্যটাকে বচনে রূপান্তরিত করব। দেখো একটা বাক্যের উদাহরণ দিচ্ছি। প্রত্যেক কবি হয় কল্পনাপ্রবণ। বাক্য কি? প্রত্যেক কবি হয়, প্রত্যেক কবি হয় কল্পনাপ্রবণ। কল্পনাপ্রবণ এটা দেওয়া আছে আমাকে বাক্যে, এটাকে আমাকে বচনে রূপান্তরিত করতে হবে। এক্ষুনি নিয়ম বললাম, প্রত্যেক, সকল, সমস্ত এগুলি যদি থাকে বাক্যের সাথে, এই চিহ্নটি থাকে, তার সাথে যদি বাক্যটি সদর্থক হয়, এখানে দেখতেই পাচ্ছি বাক্যটি সদর্থক বাক্য। তো আমি এই বাক্যটিকে কোন বচনে রূপান্তরিত করব? এ বচনে। এখন বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, লিখতে হবে বড় হাতের এল এফ। বলবে কি মানে? এর মানে হচ্ছে লজিক্যাল ফর্ম, অর্থাৎ তর্কবিদ্যা সম্মত রূপ, লজিক্যাল ফর্ম। এল ডট এফ ডট, লজিক্যাল ফর্ম। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল ডট এফ ডট। এটা কিন্তু সব সময় লিখতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না তুমি বাক্য লিখেছো না বচন লিখেছো। বাক্য থেকে বচনে ট্রান্সফার করছি, রূপান্তরিত করছি। এল এফ লিখলাম, এখানে আমি বুঝে গেছি কি করতে হবে। না এই চিহ্ন দেখেছি, কি ভাব রয়েছে, সদর্থক না নমর্থক দেখে আমি বুঝে গেছি এটি এ বচনে রূপান্তরিত হবে। আমরা আগের ক্লাসে দেখেছি এ বচনের আকার কি? সকল এস হয় পি। এস আর পি কাকে নির্দেশ করে? উদ্দেশ্য আর বিধেয়। তাহলে এই বাক্যটাকে রূপান্তরিত করার সময়, বচনে রূপান্তরিত করার সময় আমি কি লিখব? সকল, পরিমাণক লিখলাম, উদ্দেশ্য কি? কবি, সংযোজক, এ বচনের আকার কি? সকল, এস হয় পি, তাহলে হয় পি কে কল্পনাপ্রবণ। তাহলে কি হলো? বাক্যটিকে বচনে রূপান্তরিত করলে আমাকে লিখতে হবে সকল কবি হয় কল্পনাপ্রবণ। কি বচন? এ বচন। সব সময় সেটা আমাকে লিখতে হবে। তুমি এখানেও লিখতে পারো এল এফ লিখে নেওয়ার পরে ব্র্যাকেটে, অথবা তুমি এই শেষেও লিখতে পারো, শেষেও লিখতে পারো। এটা লিখতেই হবে, এটা ম্যাটার করছে না তুমি বাঁদিকে লিখবে না ডান দিকে লিখবে। দুটো কথা, বাক্য থেকে বচনে রূপান্তরিত করার সময় আমাকে প্রথমেই লিখতে হবে এল এফ মানে লজিক্যাল ফর্ম, বচনের রূপ। আর কি করতে হবে? বচনটা কোন বচনে রূপান্তরিত হয়েছে, এ না ই না আই না ও, সেটা ব্র্যাকেট দিয়ে তোমাকে একদম সঙ্গে সঙ্গে উল্লেখ করে দিতে হবে। সেটা তুমি এখানেও প্রথমেও করতে পারো, শেষেও করতে পারো, যার যেটা সুবিধা, কিন্তু এই দুটো একদম অবশ্যই করতেই হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকের সাথে সদর্থক ভাব হলে এটা হলো। আবার কি বলেছিলাম? সকল, প্রত্যেক, সবের ক্ষেত্রে এই একই নিয়ম। এটা মুছে দিই। পরের একটি বাক্য নিই, যে নিয়ম বলেছিলাম, চিহ্নগুলো বলেছিলাম, তার মধ্যে যে কোনো, যে কোনো এই চিহ্নের সাথে যদি তোমার সদর্থক ভাব হয় তাহলে কিন্তু কি হবে? সেটি এ বচনে হবে, রূপান্তরিত হবে। একটি উদাহরণ নিই, যে কোনো রোগ হয় কষ্টদায়ক। বাক্য, ঠিক আছে? বাক্য কি? যে কোনো রোগ হয় কষ্টদায়ক, এটা বাক্য। কি বললাম একটু আগে? বচনে রূপান্তরিত করার সময় বড় বড় করে এল এফ লিখবো। তাহলে যে কোনো এই চিহ্নটার সঙ্গে যদি সদর্থক ভাব থাকে তাহলে এ বচনে রূপান্তরিত হবে। এ বচনের আকার কি? সকল, এস হয় পি। সকল, এস হয় পি।
এখানে এস মানে উদ্দেশ্যকে রোগ, বিধেয়কে কষ্টদায়ক। তাহলে কি হয়ে গেল? বাক্যটা বচনে রূপান্তরিত হয়ে কি হলো? সকল রোগ হয় কষ্টদায়ক। হয়েছে? আর একটা উদাহরণ দেখায়। বলেছিলাম আর সকল, প্রত্যেক, সমস্ত, যে কোনো। আর একটা শব্দ ছিল নিশ্চিতভাবে, অবশ্যই, একান্তভাবে। এই ধরনের চিহ্ন যদি থাকে বাক্যে আর তার সাথে বাক্যটি সদর্থক হয়, তাহলে বাক্যটিও এ বচনে রূপান্তরিত হবে। মানুষ নিশ্চিতভাবে মরণশীল। বাক্য, আমি আর লিখছি না বাক্য কথাটা, মানুষ নিশ্চিতভাবে মরণশীল, নিশ্চিতভাবে মরণশীল, মরণশীল। আমি বললাম বাক্য থেকে বচনে রূপান্তরিতকরণ এই বিষয়টা মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়। কিছু কিছু নিয়ম মাথায় রেখে বুঝতে হবে। নিয়ম কি আছে না, নিশ্চিতভাবে, সর্বত্র, একান্তভাবে এই ধরনের শব্দ যদি থাকে কোনো বাক্যে, আর বাক্যটি যদি তার সাথে সদর্থক হয়, তাহলে কি হবে? নিশ্চিতভাবে, একান্তভাবে, সর্বত্র বলতে সকলের বলছে, সকল বোঝাচ্ছে, অর্থাৎ পরিমাণের দিক থেকে সেটা সামান্য, আর গুণের দিক থেকে এটা সদর্থক। তাহলে বচনটি কি বচন হবে? সামান্য সদর্থক বচন। আর সামান্য সদর্থক বচন মানে কি বচন? এ বচন। তাহলে এই বাক্যটাকে বচনে রূপান্তরিত করব। এল এফ কি বচন? এ বচন। কি হবে এ বচনের রূপ? সকল, এস হয় পি, তাহলে সকল মানুষ হয় মরণশীল। তাহলে বুঝলে কি করতে হবে? কোন চিহ্ন রয়েছে সেই চিহ্নটা বাক্যে খেয়াল করতে হবে, সেটার থেকে কোন পরিমাণ নির্দেশ করছে, কিভাবে রয়েছে, সদর্থক না নঙর্থক, কোন ভাবে রয়েছে সেটা দেখব। এল এফ লিখবো, কোন বচনে রূপান্তরিত করছি সেটা লিখবো। লিখে আমি বচনটা পরিষ্কারভাবে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, যে বচনের যে আকার তাতে রূপান্তরিত করে লিখবো। তবেই কিন্তু আমার বাক্য থেকে বচনে রূপান্তরিতকরণ পুরো বিষয়টা পরিষ্কার হবে। এটা গেল। এবার এসো যে এই সমস্ত যে চিহ্নগুলোর কথা বললাম প্রথমে, নিয়মটির কথা, তাদের সাথে সদর্থক ভাব থাকলে পরে কিভাবে আমি বাক্য থেকে বচনে রূপান্তরিত করব। এবার এসো ওই সমস্ত চিহ্নর সাথে, অর্থাৎ চিহ্নগুলো আমি আবার বলি, সকল, সমস্ত, প্রত্যেক, সর্বদা, সব সময়, প্রতিটি, সকল ক্ষেত্রে, যে কোনো, অবশ্যই, সর্বত্র, নিশ্চিতভাবে, একান্তভাবে, এই সমস্ত চিহ্নের সাথে যদি নঙর্থক ভাব যুক্ত থাকে বাক্যে, তাহলে সেক্ষেত্রে আমরা বাক্যটিকে কোন বচনে রূপান্তরিত করব। চলো দেখি, এটা মুছে ফেলি। তাহলে ওই ধরনের চিহ্নের সাথে নঙর্থক ভাব যদি থাকে তাহলে কি হবে? একটা উদাহরণ হচ্ছে সকল ফুল সুগন্ধি নয়। বাক্যটি লিখছি, সকল ফুল সুগন্ধি নয়, সুগন্ধি নয়। লিখলাম, এটা বাক্য। দেখো সকলের সাথে যদি নয় থাকে, কিরকম? সকল, প্রত্যেক, সমস্ত, যাই বলো না কেন একই মানে বোঝাবে। তার সাথে যদি নয় এই চিহ্নটা থাকে বাক্যের মধ্যে, আমি পাই সকল তার সাথে নয়, অর্থাৎ গুণের দিক থেকে নয়, এইটা যদি থাকে বাক্যে, তাহলে সেই বাক্যটিকে বচনে রূপান্তরিত করার সময় ও বচনে রূপান্তরিত করব। এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার আমি বাক্যটা কি লিখেছি? সকল ফুল সুগন্ধি নয়। কি বললাম? সকলের সাথে কি রয়েছে? নয়। তাহলে কি বচনে রূপান্তরিত হবে? ও বচনে। তাহলে বচনটা কি হবে? এল এফ। কি বচন? ও বচন। ও বচনের আকার আগের দিন শিখেছি আমরা, কোন কোন এস নয় পি, কোন কোন এস নয় পি, এস আর পি এর জায়গায় উদ্দেশ্য আর বিধেয়। তাহলে কি লিখবো? কোন কোন উদ্দেশ্য ফুল, ও বচনের আকার কোন কোন নয়, তাহলে কোন কোন ফুল নয় সুগন্ধি, কোন কোন ফুল নয় সুগন্ধি। সবাই খাতা পেন নিয়ে কিন্তু আমার সাথে করো এই জিনিসগুলো। খাতায় করলে মাথার মধ্যে বেশ পরিষ্কার ভাবে বসে যায়। তো এটা হলো
এটা দেখালাম একটা উদাহরণ যে সকলের সাথে তাহলে নয় থাকলে কি হবে, ও বচনে পরিণত হবে। আচ্ছা, এরপরে আমি আসছি আর একটা উদাহরণে। আমি এই নিয়মটাতে বলেছিলাম একান্তভাবে, নিশ্চিতভাবে, অবশ্যই এই ধরনের শব্দের সাথে যদি নঙর্থক চিহ্ন থাকে। এবার দেখব তাহলে কি হয়। দেখো বাক্যটা লিখি, ধার্মিক ব্যক্তি নিশ্চিতভাবে সুখী নয়। বাক্যটা হচ্ছে ধার্মিক ব্যক্তি নিশ্চিতভাবে সুখী নয়। ধার্মিক ব্যক্তি নিশ্চিতভাবে সুখী নয়। তাহলে কি পেলাম চিহ্ন বাক্যের মধ্যে? নিশ্চিতভাবে আর গুণের দিক থেকে কি পাচ্ছি? নঙর্থক ভাব রয়েছে। তাহলে এই ধরনের যদি আমি চিহ্নের সাথে নিশ্চিতভাবে, একান্তভাবে এই ধরনের চিহ্নের সাথে যদি নঙর্থক ভাব পাই তাহলে সেটি ও বচনে রূপান্তরিত হবে। তাহলে কি লিখবো? বাক্যটি বচনে রূপান্তরিত করে এলএফ লিখতেই হবে। কি বচনে রূপান্তরিত করছি? ও। তাহলে কি হবে? কোনো এস নয় পি, ও বচনের আকার। তাহলে কোনো ধার্মিক ব্যক্তি নয় সুখী। বুঝতে পারলে পুরো বিষয়টা? এবার দেখো আর একটা জিনিস এখান থেকে খেয়াল করতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আমি বলেছিলাম একটা উদাহরণ সদর্থক বাক্যের সাথে দেখিয়েছিলাম, যে কোনো শব্দের সাথে সদর্থক ভাব থাকলে পরে সেটা এ বচনে রূপান্তরিত হবে। তবে যে কোনো শব্দের সাথে যদি নঙর্থক ভাব থাকে তাহলে কিন্তু আমাদেরকে তার অর্থটা বুঝে নিয়ে ও বচন হবে না ই বচন হবে সেইটা আমাদেরকে রূপান্তরিত করার সময় তার অর্থটা বুঝে নিয়ে করতে হবে। কিরকম? আমি দুটো উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণ থেকে বিষয়টাকে মাথায় মধ্যে নেওয়ার চেষ্টা করো। আমি এটা মুছে দিই। কি বললাম? যে কোনো, এই শব্দটার সাথে যদি নঙর্থক চিহ্ন থাকে তাহলে তার অর্থ বুঝে তাকে বচনে রূপান্তরিত করতে হবে। কিছু ক্ষেত্রে ও বচন হবে, আবার ব্যতিক্রম আছে সেখানে ই বচন হবে। তাহলে প্রথমে দেখে নিই আমরা উদাহরণটা। যে কোনো সাপ বিষধর নয়। যে কোনো সাপ বিষধর নয়। দেখো এখানে এই যে কোনো সাপ বিষধর নয়, এখানে বাক্যটার মানেটা বোঝো। এখানে কিন্তু তাহলে এই যে কোনো শব্দটার সাথে কি আছে? নঙর্থক ভাব রয়েছে। এখানে যে কোনো সাপ বলতে কিন্তু সেই সমস্ত সাপের কথা বলা হচ্ছে। এই সমস্ত সাপ কিন্তু বিষধর নয়, এইটা মানেটা বোঝাচ্ছে এই বাক্যটা থেকে। তাহলে সকল, সমস্ত এদের সাথে যদি নয় যুক্ত থাকে, সকল যুক্ত যদি নয় হয় তাহলে ও বচনে রূপান্তরিত হয়। তো সেই জন্য এইখানে যে কোনো সাথে নয় রয়েছে, তাহলে বাক্যটা বচনে রূপান্তরিত করার সময় হবে লজিক্যাল ফর্ম ও বচন। কোনো এস নয় পি, তাহলে এখানে হবে কোনো সাপ নয় বিষধর। এইটা গেল একটা পার্ট। আবার কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে, সেক্ষেত্রে আমরা বাক্যটিকে কিন্তু ই বচনে রূপান্তরিত করব অর্থ বুঝে। যেমন যে কোনো বৃত্ত বর্গক্ষেত্র নয়। এটা একটা করলাম। 2, এটা মুছছি না, এখানেই বোঝো। যে কোনো বৃত্ত বর্গক্ষেত্র নয়। যে কোনো বৃত্ত বর্গক্ষেত্র নয়। এখানে দেখো যে কোনো বলতে সমস্ত বৃত্তকেই এই বর্গক্ষেত্র শ্রেণীটা বাইরে রাখা হয়েছে। সমস্ত বৃত্তকেই কি করা হচ্ছে? বর্গক্ষেত্র শ্রেণীটার বাইরে রাখা হয়েছে, অর্থাৎ কোনো বৃত্তই কিন্তু বর্গক্ষেত্র নয়, এইটা মানে বোঝাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সামান্য নঙর্থক বচন
LF লজিক্যাল ফর্ম ই বচনে পরিণত করতে হবে। এটি কিন্তু ব্যতিক্রম, মানে বুঝে নিলে এই ব্যতিক্রমটা আমরা বুঝতে পারবো। তাহলে কি লিখবো? কোনো বৃত্ত নয়, কোনো বৃত্ত নয় বর্গক্ষেত্র। এটা যে কোনো শব্দের সাথে নয় থাকলে পরে তার ব্যতিক্রম হিসাবে এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে মোটামুটি আজকের ক্লাসের যে আলোচনা আশা করি বুঝতে পারলে যে কোন চিহ্নের সাথে সদর্থক ভাব আর নমর্থক ভাব থাকলে পরে সেগুলি কোন বচনে রূপান্তরিত করতে হবে। তো সবটা বললাম যে সব নিয়মগুলো একটা ক্লাসে বলা সম্ভব নয়, তোমাদেরও অসুবিধা হবে মাথায় রাখতে। এগুলো অভ্যাস করো, এগুলো শিখলে পরের ক্লাসে আমি পরের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত।